আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের 49 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ডাইনিংয়ে যেন পুনরায় শান্তভাব বিরাজ করলো। সবাই পুনরায় খাওয়াতে ধ্যান দিল। পরিবেশটাকে পুনরায় চটপটে করে তুলতে নূর বেগম মজার স্বরে ছেলের উদ্দেশ্যে বললেন, সবার কথা তো বললি, এটা তো বললি না যে আরুমা কার সাথে যাবে? আরুর জন্য নতুন ড্রাইভার কি ঠিক করবো নাকি? এক মুহূর্তে ডাইনিংয়ের আবহাওয়া পরিবর্তন হয়ে উঠল। সবার মুখের কোনো চাপা হাসি দেখা দিল। শাশুড়ি মায়ের বলা কথায় আদ্রিজা ভারী লজ্জা পেল। সে তো এতক্ষণ স্বামীর হঠাৎ বলা সাবধানের বাণী দেওয়ার পেছনে থাকা কারণ অনুধাবন করার চেষ্টা করছিল। আর দেবরকেও কেমন অন্যরকম মনে হচ্ছে সেই নিয়েই ভাবছিল। তার মাঝে শাশুড়ির এমন একটা প্রশ্ন। আদ্রিজা লজ্জায় চোখ আড়াল করার চেষ্টা করলো। রুদ্র তাকিয়ে দেখলো বউয়ের সুপ্ত লজ্জা। সে থাকতে বউয়ের জন্য অন্য ড্রাইভার রাখবে? কখনো না। মায়ের প্রশ্নের জবাব দিতে স্বাভাবিক স্বরে বলল, তার জন্য তোমার ছেলে আছে তো, তোমার আরু মায়ের ব্যাপারে তোমার ছেলেই বুঝে নিবে, বুঝেছো? আর এদিকে পড়ার টেবিলে বসে বই পড়ায় নিমগ্ন হয়ে আছে আদ্রিজা। রুদ্ধ বিছানায় আদশোয়া হয়ে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। রুদ্ধ কাজ করার ফাঁকে ফাঁকে একবার বউকে দেখছে তো একবার ঘড়ির দিকে তাকিয়ে আছে। সময় তখন 11:24। ছেলেটা বোধহয় ভালো লাগছে না এইভাবে বউকে ছেড়ে কাজ করতে, কিন্তু কাজ করা প্রয়োজন। তাছাড়া বউয়ের পড়া আছে বিদায় নিশ্চুপ আছে। আদ্রিজারও বোধহয় পড়াশোনায় মন বসছে না, কিন্তু মস্তিষ্ক জুড়ে কিছু প্রশ্নেরা ঘুরে বেড়াচ্ছে। তার জবাব জানার জন্য মন উতলা হয়ে উঠছে। আদ্রিজা ভাবনা চেপে না রেখে চেয়ার সমেত ঘুরে দাঁড়িয়ে স্বামীর পানে তাকালো। কোনো কথা ব্যতীত প্রশ্ন করে উঠল, আপনি হঠাৎ করে সবাইকে এত সাবধানে থাকতে বললেন কেন? কিছু হয়েছে বুঝি? হঠাৎ প্রশ্নের ঊর্ধ্বে চোখ উঁচিয়ে তাকালো। বউয়ের প্রশ্ন শুনেও তার মাঝে তেমন ভাবান্তর দেখা গেল না। স্বাভাবিক স্বরে জবাব দিল, কোনো কারণ ছাড়াই বড় ছেলে হিসেবে সবার জন্য চিন্তা করা উচিত, তাই না বলো? আদ্রিজা হতাশ হলো। আগে মনে হতো লোকটাকে কিছু জিজ্ঞেস করলে সহজেই সত্যি কথা বলে দেয়, কিন্তু এখন তো মনে হয় লোকটা এমনভাবে কথা বলে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা বোঝাই দেয়। কিছু হলেও লোকটা নিশ্চয়ই তাকে বলবে না। তার প্রশ্ন করাও ঠিক হয়নি। স্বামীর প্রতি অভিমান হলো কিনা জানে না, তবে নিজের প্রতি বিরক্ত ঠিক হলো। পুনরায় ঘুরে বাইরের দিকে চোখ নিবিষ্ট করলো। বউয়ের আর কোনো প্রশ্ন না করতে দেখে রুদ্ধ স্বস্তি নিয়ে কাজে মন বসাতে চাইল। আদ্রিজা বই পড়ার ইচ্ছা পোষণ করলেও পড়তে সক্ষম হলো না। ইচ্ছেই হলো না। স্বামীকে কোনো প্রশ্ন করে তো লাভ নেই, কিন্তু বোরিংনেস কাটাতে স্বামীর সাথে কিছুটা মজা তো করাই যায়। মনে পড়লো সকালে স্বামীর বলা একটা কথা, তখন অতটা ধ্যানও দেয়নি, কিন্তু এখন আবার জানতে ইচ্ছে হলো। পুনরায় স্বামীর দিকে ঘুরে কোমল স্বরে প্রশ্ন করলো, আপনার বয়স কত নেতা সাহেব? এই প্রথম বোধহয় আদ্রিজা রুদ্ধকে নেতা সাহেব বলে ডাকলো, কিন্তু রুদ্ধ সে ডাক আমলে না নিয়ে বউয়ের প্রশ্ন শুনে ভ্রু কুচকালো। এই মেয়ে হঠাৎ তার বয়স নিয়ে পড়লো কেন? তবে নিজেও স্বাভাবিক কণ্ঠে প্রত্যুত্তর দিল, অনলি 34 ওয়াইফি। সকালে কথাটায় ধ্যান না দিলেও এখন যেন আদ্রিজার চোখ কোটর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো। বড় বড় চোখ করে হা করে তাকিয়ে রইল। বউকে এমন করে তাকাতে দেখে রুদ্ধ যেন খানিকটা ঘাবড়ে গেল। বয়স কমাতে নাকি ভুল শুধরাতে গলা খাকারি দিয়ে বলল, এখনো 33 চলে, তবে আর কয়েকদিন বাদে 34-এ পা দিব। হঠাৎ এই প্রশ্ন কেন? পুনরায় স্বামীর কণ্ঠস্বর পেয়ে আদ্রিজা নিজের মুখমণ্ডল স্বাভাবিক করে নিল। সহজভাবেই বলে উঠল, না এমনি, আপনাকে দেখে কখনো মনে হয়নি আপনার বয়সে তো। মেয়েটা কি তার বয়স জানতো না? এখন জেনে কি খারাপ লাগছে? তার বয়স কি সত্যিই বেশি হয়ে গেছে নাকি? বইয়ের মুখ দেখে মনে হচ্ছে মেয়েটা এত বয়সী লোক পছন্দ করে না। হঠাৎ করে যেন রুদ্ধর ভেতরটা ছটফট করে উঠল। চটজলদি ল্যাপটপ বন্ধ করে পাশে রেখে দিল। বিছানা থেকে নামতে নামতে ফের বলল, বয়স কি একটু বেশি হয়ে গেছে পাখি? বয়স শুনে ভাবছো তোমার জামাই বুড়ো হয়ে গেছে এমন কিছু? আদ্রিজা তীক্ষ্ণ চোখে তাকিয়ে স্বামীর কর্মকাণ্ড বোঝার চেষ্টা করলো। যখন ওই বুঝলো স্বামী চিন্তিত হয়ে পড়েছে নিজের বয়স নিয়ে, তখন ওই মুখে চাপা হাসি ফোটালো। সন্ধ্যায় দুই ভাই বোন মিলে তাকে নিয়ে বেশ মজা নিয়েছিল, এখন তার পালা। কথাটা ভেবে মুখে আধার ভাব ফুটিয়ে তুলল। অবাক হওয়ার ভান করে কিছুটা মন খারাপের স্বর বানিয়ে বলল, ওহ মাই গড, আপনি এত বুড়ো, আগে বলেননি কেন? এখন আমি বান্ধবীর সমাজে মুখ দেখাবো কি করে? সবাই জানলে আমাকে নিয়ে মজা উড়াবে, বলবে আরো শেষে কিনা এক সুগার ডেডি বিয়ে করলি। হাউ শেমলেস ব্যাপার। শেষে এই ছিল আমার কপালে। বলে আদ্রিজা মুখটা ঘুরিয়ে নিল। স্বামীর প্রতিক্রিয়া দেখার ইচ্ছে হলো, কিন্তু হাসি আড়াল করার কারণে তার সক্ষম হলো না। বইয়ের কথা শুনে রুদ্ধ যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ততক্ষণে সে বইয়ের অনেকটা নিকটে চলে এসেছে। পাশ থেকে বইয়ের মুখের দিকে ভালো করে তাকাতেই চতুর্রুদ্ধ বুঝতে সক্ষম হলো মেয়েটা মজা করছে, হাসছে মেয়েটা। রুদ্ধ যেন স্বস্তি পেল। ভয় কেটে গিয়ে এক মুহূর্ত মন খুশিতে নেচে উঠল। এই কারণে মেয়েটা তার সাথে মজা করছে, তার মানে মেয়েটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। রুদ্ধ আরো দুপা এগিয়ে বইয়ের শরীর ঘেঁষে দাঁড়ালো। নিজের হাত বাড়িয়ে বইয়ের মেলে রাখা বইটা বন্ধ করে দিয়ে মেয়েটাকে টেনে দাঁড় করালো। বইয়ের কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। এক হাত এলোমেলো করে চুলগুলো
ব্যাগগুলো গুছিয়ে দিতে দিতে শান্তস্বরে বলল, কি বলছিলেন এতক্ষণ আবার বলুন তো। স্বামীর কাজে আদ্রিজার হাসি নিভে গেল। এই লোক কাজ ছেড়ে কাছে কেন এসেছে, কি চলছে লোকটার মাথায়। তবুও প্রশ্ন করার হেতু সাহস জুগিয়ে একই জবাব দিতে চাইল, বলেছি এটাই যে আপনি একটা বুড়ো। বাক্যটা শেষ করার পূর্বে আদ্রিজা ব্যথায় আহসূচক শব্দ করে উঠল। রুদ্ধ এখনো নিচু হয়ে বইয়ের গলায় মুখ গুজে আছে। সবেমাত্র কামড় বসানো জায়গা জুড়ে ছোট ছোট চুমু খেলো। পরক্ষণে মুখ কিঞ্চিত উঁচিয়ে বইয়ের কানের কাছে নিল। কানের লতিতে অধর মিশিয়ে হাসকি স্বরে বলল রুদ্ধ, কাজ করার সামর্থ্য যদি হয় 18+, তাহলে বয়স 34 হোক কিংবা 44, তাতে কি ফারাক পড়ে সুইটহার্ট। কর্ণে এমন স্পর্শ আর ভয়েস শুনে আদ্রিজার শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। সে তো শুধু মজা করতে চেয়েছিল, কিন্তু এই লোক কি শুরু করেছে। ঠেলে সরাতে চাইল রুদ্ধকে, কিন্তু রুদ্ধ আরো শক্ত বন্ধনে আবদ্ধ করে নিল বউকে। মুখের পানে তাকিয়ে নেশালো কণ্ঠে বলল, জানোই তো তোমার স্বামীর স্ট্রেংথ কতখানি, বিশ্বাস না হলে চলো প্রমাণ দেখাই এখনই। আদ্রিজা ছোটার জন্য ছটফট করলো, লজ্জায় চোখ তুলে তাকাতে পারলো না। বইয়ের অবস্থা বুঝে রুদ্ধ বাঁকা হাসলো। আদ্রিজা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ঘাবড়ানোর স্বরে বলল, ছি কি সব বলছেন, ছাড়ুন আমাকে। রুদ্ধ হাসি প্রসারিত করে মজার স্বরে বলল, ছি আর কি হলো, এই বউ তুমি অন্য কিছু ভাবছো না তো। আমি তো শুধু তোমাকে কুলে করে এই রুম ঘুরিয়ে দেখাতে চাইছিলাম, যাতে তুমি তোমার স্বামীর শক্তি উপলব্ধি করতে পারো। আদ্রিজা আহাম্মক বনে গেল, কি ধুরন্ধর এই লোক, নিশ্চিত এখন কথা ঘুরিয়ে নিচ্ছে, খালি তাকে লজ্জায় ফেলার ধান্দা। নিজের ছটফটানি কমিয়ে দিল, স্থির দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, ঠিক আছে আমার ওই বুঝার ভুল হয়েছে, ছাড়ুন এখন আমাকে। রুদ্ধ বলল, এত রাতে বউকে ছেড়ে দিলে ধরবো কাকে বেগম। প্রশ্ন করে বউকে এক ঝটকায় কুলে তুলে নিল, এগিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। আদ্রিজাকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত গিয়ে লাইট অফ করে একটা জিরো বাল্ব জ্বালিয়ে রেখে নিজেও বিছানায় উঠে এলো। নিজের স্থান দিল বউয়ের শায়িত শরীরের উপর। মেয়েটার গলায় মুখ গুজে দিয়ে জোরে জোরে শ্বাস টানলো। ছোট ছোট ভেজা স্পর্শ আঁকতে শুরু করলো মেয়েটার গলা আর কাঁধ জুড়ে। আদ্রিজা স্বামীর স্পর্শ পেয়ে দিশেহারা হয়ে উঠল, বাধা দিতে চাইলো, কিন্তু কি আবার মনে করে দিল না। কিন্তু মেয়েটা নড়চড় করলো না। রুদ্ধ মুখ উঁচিয়ে তাকালো, বউয়ের কপালে একটা চুমু খেয়ে চোখে চোখ রেখে বউকে আরো কিছুটা লজ্জা দিতে গভীর স্বরে বলল, স্বামী যখন আদর করে তখন এত নাড়াচাড়া করতে নেই পাখি, নীরব থেকে রেসপন্স করতে হয়, না হলে ফিল পাওয়া যায় না, বুঝো না। আর এদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে গগন পানে তাকিয়ে আছে রুনাক। নিজের অনুভূতি নিজেও বুঝছে না। জীবনের প্রথম যখন কাউকে ভালোবাসে ফেললো, তখন সে মেয়েটাই তাকে প্রত্যাখ্যান করে দিল। কিন্তু যে কারণ দেখিয়ে মেয়েটা তাকে প্রত্যাখ্যান করলো, সেই কারণ ভেবে তার কষ্টটা যেন বেশি উপলব্ধি হচ্ছে। সত্যি সে খুব বড় ভুল করেছে বুঝি। নিজের বন্ধের সম্মুখে হোক কিংবা আড়ালে কঠোর নিরাপত্তায় রাখে। বন্ধের দিকে কারো কুদৃষ্টি তো দূরে থাক, আজ পর্যন্ত কারো একটা বাজে মন্তব্য করার সুযোগ হয়নি। তাই এটা কখনো উপলব্ধিও করেনি, কোনো মেয়ের দিকে কখনো দৃষ্টি দিলে সেই মেয়ে কতখানি কষ্ট হয়। এমন তো নয় সে মেয়েদের সম্মান করে না, কিন্তু এটাও সত্যি ভাবে কি অমন একটা কথা বলার পরেও তার মাঝে অপরাধবোধ সৃষ্টি হয়নি, যা আজ মেয়েটার কথার কারণে হয়েছে। আজ মনে হচ্ছে বড্ড ভুল করেছে সে। মনের ভেতর কেমন তোলপাড় শুরু হলো। এতদিন মেয়েটাকে ভেবে আনচান লাগতো, কিন্তু আজ মেয়েটা তার সত্যিই কোনোদিন হবে না। একটা ভুলের শাস্তি এত কঠিন নিশ্চয় হতে পারে না। রুমের ভেতর আর মন টিকলো না, কেমন শ্বাসরুদ্ধকর লাগছে। কি করবে ভেবে না পেয়ে রুমের ব্যালকনি থেকে এসে রুম পেরিয়ে ভাইয়ের রুমের দিকে অগ্রসর হলো। এগিয়ে এসে বন্ধ দরজার উপর খটখট শব্দ করে ডেকে উঠল, ভাইয়া। বউকে আদরে মত্ত থাকার উদ্ধবোধয় বিরক্ত হলো ভাইয়ের ডাক পেয়ে। মনে মনে ভেবেছিল ভাই বোধহয় আজ তার শরণাপন্ন হবে। ভাবনা সত্য হলো, কিন্তু ভাইটাকে এমন এক মুহূর্ত আসতে হলো। আদ্রিজা ছোট চোখে তাকালো স্বামীর পানে। তার অবস্থা ঠিক এতটা ঠাওর করা গেল না। শান্ত কণ্ঠে স্বামীর উদ্দেশ্যে বলল, ভাইয়া কেন ডাকছে শুনে আসুন। রুদ্ধ জবাববিহীন বউকে ছেড়ে উঠে এলো। দরজা অর্ধেক খুলে উকি দিয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল, কি চাই এত রাতে? বলেছি না রাত বিরেতে এসে ডাকাডাকি করবি না। রুনাক বুঝলো এখানে আসা ঠিক হয়নি। যতই হোক রুমে তার ভাবি থাকেন, ভুল করেছে বুঝেও ভাইয়ের উদ্দেশ্যে অনুরোধের স্বরে বলল, বসে কথা বলতে পারবি? রুদ্ধ বলল, না, তোর ভাবি আমার অপেক্ষায় আছে। কথাটা শেষ করে মুখের উপর দরজাটা আটকে দিল রুদ্ধ। রুনাক আহাম্মকের মতো সেখানে দাঁড়িয়ে রইল। এজন্যই বোধহয় বলে, কষ্টের সময় ভাই বলো আর বন্ধু বলো, কেউই পাশে থাকে না। রুনাক একটা দীর্ঘশ্বাস ফেললো। রুমে ফিরে যেতে ইচ্ছে হলো না। একা একাই ছাদের দিকে পা বাড়ালো। পকেট থেকে ফোন বের করে অতি পরিচিত একটা নাম্বারে কল লাগালো। রুদ্ধকে এত দ্রুত ফিরে আসতে দেখে অবাক হলো আদ্রিজা। এতক্ষণে সেও উঠে বসেছে। স্বামীর উদ্দেশ্যে কৌতূহল নিয়ে বলল, কি বললো ভাইয়া? ভাইয়ার কিছু হয়েছে? খাবার টেবিলে খুব বিষণ্ণ দেখাচ্ছিল। এই বিষয় তো সেও খেয়াল করেছে, বুঝতে পারছে ভাইয়ের কিছু একটা হয়েছে, কিন্তু কি ঘটেছে পুরোপুরি নিশ্চিত নয়। তবে বউয়ের প্রশ্নের সঠিক জবাব দিল না। বিছানার দিকে এগিয়ে এসে জবাব দিল, কিছু না। উঠেছ কেন? চলো ঘুমাবো দ্রুত, বলে নিজের বিছানায় শুয়ে পড়ল। তারপর মেয়েটাকে টেনে নিয়ে নিজের বুকের ওপর জায়গা দিল। এবার আর বউকে জ্বালাতন করলো না, বরং বউয়ের কেশের ভেতর দিয়ে সুন্দর করে হাত বুলিয়ে দিল, যাতে মেয়েটার দ্রুত ঘুম পড়ে যায়। স্বামীর যত্নবান কাজে আদ্রিজাও চুপটি করে মিশে রইল স্বামীর বক্ষ মাঝে। নিশ্চিন্তে আঁকি দুটি মুদে নিল মেয়েটা। আর এদিকে 2 রুম বিশিষ্ট একটা ছোট ফ্ল্যাট, অবশ্য সাথে একটা কিচেন রুম।
রুমের সাথে অ্যাটাচ বাথরুম ব্যালকনি দুটোই আছে। বিল্ডিং এর 5 তলার উপর ফ্ল্যাটটি অবস্থিত। ফ্ল্যাটটি না তো অনেক বিলাসবহুল আর না তো অনেক সস্তা, একজন মানুষ স্বাচ্ছন্দ্যে বাস করার জন্য যথেষ্ট। ফ্ল্যাটটিতে বাসও করে একটা মাত্র পুরুষ। নাসিমের ঘর বলতে এই ফ্ল্যাটটাই। একাকী দিন যাপন করে এখানে, সুখে কাটে নাকি দুঃখে কাটে তা কেবল সেই জানে। তবে কখনো ছেলেটাকে দুঃখে দেখা যায় না, সবার সাথে হেসে খেলে কথা বলে। অনেকে মনে করে ছেলেটা নিতান্তই ভদ্র। আরও এমপির সাথে চলাচল দেখে ফ্ল্যাটের অন্যদের কাছেও সে ভীষণ প্রিয়। নাসিম মনে করে এটাই তার জীবনের সুখ যে সবাই তাকে পছন্দ করে। তার খারাপটুকু তো শুধু একটা মাত্র মেয়ের কাছে গিয়ে শেষ হয়। হঠাৎ করে আজ যেন মেয়েটার কথা স্মরণে এলো। হঠাৎ করে নয়, বরং মাঝে মাঝেই স্মরণ হয়। বেশি ভাবল না নাসিম, একটা দীর্ঘশ্বাস ফেলে সমস্ত ভাবনা দূরীভূত করে একটা প্লেটে খাবার বেড়ে ছোট টেবিল তাতে বসলো। ভাইকে পাঠিয়ে অফিসের অনেক কাজ সেরে একটু আগে ফিরেছে সে, সময় পেলে নিজেই রান্না করে। তবে আজ আসার সময় খাবার কিনে এনেছিল। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে খেতে বসেছে। সবেমাত্র এক লোকমা মুখে খাবার তুললো, কিন্তু এটা যেন কারো সহ্য হলো না। তার ফোনটা শব্দ করে বেজে উঠল। নাসিম বিরক্ত হয়ে উঠে রুম থেকে ফোনটা এনে দেখলো রুনাকের কল এসেছে। এত রাতে এই ছেলে কেন কল করছে? এবারও বেশি না ভেবে ফোনটা রিসিভ করে কানে তুলে বলল, এত রাতে কি চাই আমার কাছে? রুনাক তখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। বড় ভাইয়ার মতো নাসিমের মুখেও একই প্রশ্ন শুনে হতচকিত হয়ে গেল। ভাইয়ের মুখের ওপর কথা বলতে না পারলেও নাসিমকে গম্ভীর স্বরে বলল, এই মুহূর্তে আমার বাড়ি আসবি, না হলে তোকে কালোই চাকরি থেকে আউট করব, মনে রাখিস। নাসিমের ভ্রু কুচকে এলো। যার আন্ডারে কাজ করে সেও কখনো এমন ভয় দেখায় না তাকে, তাহলে এখন ক্ষেতের মূলা। নিজেও জেদ দেখিয়ে বলল, অসব ভয় আমাকে দেখিও না, তুমি আমার বস নও, আর আমি এখন কোথাও যেতে পারবো না, ফোন রাখো। রুনাক যেন অসহায় বোধ করলো, কেউ তার পরিস্থিতি বুঝছে না, কি করবে সে। থমকে কথা বলা ছেলেটা এবার অনুরোধের স্বরে বলে উঠল, আয় ভাই, ভালো লাগছে না কিছু? নাসিম এবার খানিকটা অবাক হলো। স্বর শুনে মনে হলো ছেলেটার মন ভালো নেই। কোনো জবাব না দিয়ে ফোনটা রেখে দিল। পুনরায় ফিরে এসে বেড়ে রাখা খাবারগুলো তুলে রাখলো। হাতের খাবারটুকু না খেয়ে ছোট ভাই আর একটা ডাকে ছুটে চললো মেঘমহলের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার পথে নিজের কর্তব্যটুকু যেন ভুললো না। ছেলেটার দুঃখ বিলাস তো একটা জিনিসের সাথেই হয়, তা নিতে মোটেও ভুল করলো না। দুজনেই দাকুমরার মতো সম্পর্ক হলেও সে কখন কিসে খুশি হবে তা যেন খুব করে জানা দুজনের। নাসিমের ফ্ল্যাট গুলশান 2-এ, পার্টি অফিসের অনেকটা কাছাকাছি। সেখান থেকে মেঘমহলে আসতে খুব বেশি দেরি হলো না। দরজায় নক করতেই এক মেয়েড এসে দরজা খুলে দিলেন। নাসিমকে দেখে সম্মান জানিয়ে চলে গেলেন তিনি। নাসিম হলরুম পেরিয়ে সিঁড়ির প্রান্তে আসতেই দুটো পা স্থির হয়ে এলো। শত্রুরূপী মেয়েটাকে দেখে। ঈশানী এসেছিল ঘুমানোর পূর্বে নিচে পানি খেতে। বোতলে পানি নিয়ে রুমে ফেরার উদ্দেশ্যে সিঁড়ি পর্যন্ত আসতেই সম্মুখীন হলো প্রিয় থেকেও প্রিয় শত্রুর। তার শত্রুই তো বটে, দেখা বা কথা হলে দুজনের মধ্যে শুধু মন কষাকষি চলে। এই বান্দা রাতের বেলায় এখানে কেন? হাতে একটা ব্যাগ ঝুলানো, কি আছে ওই ব্যাগে? প্রশ্ন জাগলেও প্রকাশ করলো না। ছেলেটা আজকাল এই বাড়িতে আসে না বিধায় ঈশানীর মনে যেন চাপা অভিমান জন্মেছে। সেও ঠিক করেছে আর এই ছেলেটার কথা ভাববে না, সামনে দেখলেও কোনো কথা বলবে না। তাই আজ নাসিমকে দেখেও না দেখার ভান করলো, পাশ কাটিয়ে চলে যেতে নিল। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।